যুদ্ধকালীন গুপ্তচরবৃত্তি রোধে ব্রিটিশদের অফিসিয়াল সিক্রেটস আইন সাংবাদিকের বেলায় খাটে না, সুরক্ষা আইনের দাবি। রোজিনা ইস্যুতে কাল ৩ মন্ত্রীর সঙ্গে বৈঠক। করোনা টিকার প্রথম থেকে দ্বিতীয় ডোজের অতিরিক্ত বিরতিতে নতুন নতুন ভ্যারিয়েন্ট সৃষ্টির আশঙ্কা। মন্ত্রণালয়ের অদক্ষতায় চীন থেকে টিকা পেতে দেরি। কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাটছে না সৌদিগামীদের, মিলছে না টিকিট কিংবা হোটেল বুকিং। ট্যুরিস্ট ভিসায় আমিরাতে গিয়ে প্রতারিত বহু বাংলাদেশি। বুধবার খুলনা উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। আম্পানের থেকে ভয়াবহ হওয়ার শঙ্কা, নিম্নচাপের প্রভাবে কাল থেকে বৃষ্টির পূর্বাভাস। এবং লঙ্কা বধের মিশনে কাল মাঠে নামছে বাংলাদেশ। সাকিব মুস্তাফিজের ফেরায় আত্মবিশ্বাসী টাইগাররা, প্রতিদ্বন্দ্বিতা করতে চায় লঙ্কানরা। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। যুদ্ধকালীন গুপ্তচরবৃত্তি রোধে করা অফিসিয়াল সিক্রেটস আইন সাংবাদিকদের বেলায় প্রযোজ্য নয়। তাছাড়া এই আইনটি সংবিধান এবং দুটি আইনের সঙ্গে সাংঘর্ষিক। অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাংবাদিকরা এই মন্তব্য করেছেন। তারা বলছেন, সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলাটি ভুলে ভরা। ১০০ বছরের পুরনো অফিসিয়াল সিক্রেটস আইনে করা মামলায় দেশের ইতিহাসে এই প্রথম কেউ বিচারের মুখোমুখি। সাংবাদিক রোজিনা ইসলাম গ্রেফতারের পর কি আছে এই আইনে, কেনই বা পুরনো আইনটি এতটা প্রাসঙ্গিক হয়ে উঠল, তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। আইনটি বিশ্লেষণ করে বিশিষ্টজনরা বলছেন, যুদ্ধকালীন গুপ্তচর বৃত্তি রোধে ব্রিটিশদের বানানো এই আইন শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। জনস্বার্থে যদি আপনি কোনো তথ্য প্রকাশ করেন, আপনি সরকারি কর্মকর্তা বা যেই হন, আপনাকে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা আছে 2011 সনের। আরেকটু হচ্ছে ফৌজদারি দণ্ডবিধির 501, 502 ধারা, যে কোনো সাংবাদিক যদি অপরাধ করেনও তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট জারি হবে না, তার বিরুদ্ধে সমন জারি হবে। এতগুলি সুবিধাজনক আইন সাংবাদিকদের জন্য থাকার পরেও সে 100 বছরের পুরনো আইন যারা ব্যবহার করে, তারা যেটা বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করেছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অবসরপ্রাপ্ত একজন বিচারপতি বলছেন, আইনটি সংবিধান সহ অন্তত দুটি আইনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। যে এজাহার আমি দেখেছি পত্রপত্রিকায়, সে এজাহার আইনের দৃষ্টিতে মোটেও টিকে না। মারাত্মক একটি ভুল করেছে, যার জন্য এই মামলা টিকবে না। সেটি হলো, এই মামলার এজাহার করতে হবে এমন ব্যক্তির দ্বারা যাকে রাষ্ট্র এজাহার করার ক্ষমতা প্রদান করেছে ইন রাইটিং। তাকে কিন্তু এজাহারে লিখতে হবে যে আমি সরকারের ক্ষমতাপ্রাপ্ত হইয়া এই এজাহার করিলাম। এজাহারের কথাও কিন্তু এই কথাটি নাই। তবে ভারত ও পাকিস্তানে এই আইনে যাদের সাজা হয়েছে তারা সবাই সরকারি কর্মকর্তা। ভারতের মন্ত্রিসভার গোপন নথি ফাঁসের অভিযোগে একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলেও আদালতে তা টিকেনি। দিল্লি হাইকোর্ট বলেছেন, নথি ফাঁস হলে সেটাকে গোপন আখ্যা দিয়ে সাংবাদিককে দোষী করা যায় না। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাংবাদিক রোজিনার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে আজও বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। এ সময় সাংবাদিক সুরক্ষা আইন করার দাবি জানান বক্তারা। সংকট সমাধানে কাল 3 মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন সাংবাদিক নেতারা। আমরা তার প্রতিবাদ করি জোরালো ভাষায়। সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্থা ও মামলার প্রতিবাদে বিক্ষুব্ধ সংবাদকর্মীরা। রোজিনা ইসলামকে আটকে নির্যাতন আর কারাবন্দির 4 দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কোনো নমনীয়তার আভাস পায়নি সাংবাদিক সংগঠনগুলো। এ অবস্থায় শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসেন তারা। সংকট সমাধানে সরকারের সাথে আলোচনার কথা জানান নেতারা। এই সমন্বিত পথ চলার যে আমাদের প্রতিশ্রুতি, তাতে ঐক্যবদ্ধ অবস্থানে থাকবেন, দৃঢ়তার সাথে থাকবেন। কিছু মামলা আজকে যেভাবে রোজিনাকে ইস্যু নিয়ে সরকারকে এবং গণমাধ্যমকে মুখোমুখি দাঁড় করিয়েছে, সেই অবস্থান থেকে আমরা সবাই সরে আসতে চাই। যারা সরকারের মধ্যে নীতি নির্ধারক আছে তাদের কাছে আমাদের ডেলিগেশন যাবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে নারী সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালন করে অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান। সেখানে সংহতি জানান অন্যান্য সহকর্মীরাও। তার ওপর যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেটা প্রত্যাহার হোক। সংবিধানে যেই চেতনাটা আছে সেই চেতনাকে সমুন্নত রাখার জন্য যেন আইনগুলো প্রত্যাহার করা হয়। রোজিনার বিরুদ্ধে যেটা হচ্ছে এটা সম্পূর্ণ সৃজিত, বানানো।
ভবিষ্যতে যাতে এ ধরনের কাজ না হয় সেজন্য সকল কানুন বাতিল চাই। এছাড়াও জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ঢাকা সাব এডিটর্স কাউন্সিল। কর্মসূচি থেকে সাংবাদিক সুরক্ষা আইন করার দাবি জানান বক্তারা। এদিকে রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ মুক্তির দাবিতে একই স্থানে মানববন্ধন করেছে গণফোরামের নেতাকর্মীরা। এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক রোজিনা ইসলামকে নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ঘটে যাওয়া ঘটনাকে একটি মহল রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে মিন্টো রোডে তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা বলেন। এ ঘটনায় দেশের বিরুদ্ধে যারা মিথ্যা প্রচারণা চালায় তারাও সক্রিয় হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। এই ঘটনাটিকে পুঁজি করে দেখা যাচ্ছে একটি চিহ্নিত মহল ফায়দা লুটার চেষ্টা করছে, এটিকে রাজনীতিকরণ করা হয়েছে। দেখা যাচ্ছে যে দেশবিরোধী শক্তি তারা অতি তৎপর হয়ে উঠেছেন এই ঘটনাটিকে নিয়ে। ফিলিস্তিনে শত শত মানুষকে হত্যা করা হলো, সেটি নিয়ে বিবৃতি নাই। সমস্ত বিষয় নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পরের দিনে বিবৃতি দিয়ে দিল। দেশবিরোধী যে সমস্ত ব্যক্তিবর্গ সমগ্র পৃথিবী থেকে দেশের বিরুদ্ধে বিভিন্ন সময় কুৎসা রটনা করে তারাও সক্রিয় হয়ে গেছে। যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। এ সময় সরকার প্রধান আরও বলেন, দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে এবং মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে আওয়ামী লীগ সরকার। বাংলাদেশ আওয়ামী লীগ যখনই সরকার এসেছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে গেছে। আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। আমরা 96 সালে যখন সরকারে আসি 98 সালেই বাংলাদেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করে তুলি। যখন খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করি, সাথে সাথে খাদ্যের সাথে পুষ্টিটা যাতে যোগ হয় তার ব্যবস্থা আমরা নিই। খাদ্য তালিকায় আমাদের সব থেকে নিরাপদ পুষ্টি মাছই দেয়। আমরা খাদ্য নিরাপত্তার পর এখন পুষ্টি নিরাপত্তার ব্যবস্থা নেওয়াতে এখন কিন্তু আস্তে আস্তে মানুষ পুষ্টিহীনতায় ভুগছে না। আমাদের যুব সমাজ যাতে আরও এগিয়ে আসে, মৎস্য উৎপাদনে মনোযোগী হয়, সেদিকে একটু দৃষ্টি দেওয়া। এখানে ব্যাপক একটা কর্মসংস্থানের সুযোগ রয়ে গেছে, কাজে সেই সুযোগটা কাজে লাগানো, এর জন্য বিশেষ ট্রেনিংয়েরও ব্যবস্থা আছে, তাছাড়া ব্যাংকের ঋণের ব্যবস্থা আছে। সব ধরনের সুযোগ আমরা করে দিয়েছি। জনপদের সময় আরও থাকছে। বর্ষার আগে রাজধানীর বিভিন্ন এলাকায় এডিসের লার্ভা, ডেঙ্গু রুখতে এক সপ্তাহ পর মাঠে নামছে ঢাকা উত্তর সিটি। নাগরিকদের সচেতন হওয়ার তাগিদ। এবার টিকা প্রসঙ্গ। করোনার টিকার প্রথম ডোজ থেকে দ্বিতীয় ডোজের অতিরিক্ত বিরতিতে নতুন নতুন ভ্যারিয়েন্ট সৃষ্টির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এতে দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা প্রায় 14 লাখ মানুষ পড়েছেন অনিশ্চয়তায়। অপেক্ষায় থাকাদের জন্য দ্বিতীয় ডোজ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। এদিকে যুক্তরাষ্ট্রের পর এবার দ্বিতীয় ডোজের জন্য যুক্তরাজ্যের কাছে 16 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা চেয়েছে বাংলাদেশ। রাশেদ লিমনের রিপোর্ট। কদিন আগেও দীর্ঘ লাইন আর টিকার ব্যস্ততা এখন যেন মিলিয়ে গেছে সব। ফুরিয়ে এসেছে মজুদ, অথচ এখনো প্রায় 15 লাখ মানুষ নেয়নি দ্বিতীয় ডোজ। ক্রমেই বাড়ছে শঙ্কা। আমি মনে করেছিলাম যে হয়তো টিকাটা দ্বিতীয় ডোজ নিতে পারি কিনা সন্দেহ ছিল। সপ্তাহখানেকের মধ্যে শেষ হয়ে যেতে পারে, এরকম মজুদ আমাদের কাছে আছে। এরই মধ্যে বিশেষজ্ঞরা বলছেন 2 ডোজ সম্পন্ন হলে যেমন অনেকটাই নিরাপদে থাকা যায়, তেমনি প্রথম ডোজ থেকে দ্বিতীয় ডোজের ব্যবধান 12 কিংবা 16 সপ্তাহের বেশি হলে হতে পারে হিতে বিপরীত। একজন ব্যক্তি একাধিক ভ্যারিয়েন্ট দ্বারা সংক্রমিত হয়েছে, তার মধ্যে একটা ভ্যারিয়েন্ট হচ্ছে ভ্যাকসিন রোধী। সেই ক্ষেত্রে সেই ভ্যাকসিন রোধী ভ্যারিয়েন্টটাই বংশ বিস্তারের সুযোগ পায়। 2 ডোজের মধ্যে গ্যাপটা স্বল্পতম গ্যাপ, মানে অনুমোদিত গ্যাপের মধ্যে স্বল্পতম গ্যাপটাকে বেছে নেওয়ার জন্য পরামর্শ দিয়েছে। অন্যদিকে এখনো ভ্যাকসিন রপ্তানির অনুমতি পায়নি সেরাম। প্রতিষ্ঠানটি বলছে বছরের শেষে হয়তো ছাড়পত্র মিলবে। তাই দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা প্রায় 15 লাখ মানুষের পরবর্তী ডোজ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। যারা নিবন্ধন করেছে তাদের মধ্যে তো একটা প্রত্যাশা জন্মাইছে যে তারা টিকাটা পাবে। চিন্তা ভাবনা করেছি যে একাধিক টিকা আমরা অপশন দিতে পারি, তারপরে সরকার সেটা বেজার বিবেচনা করে নেবে যে কোন টিকাটা নেওয়া হবে। তবে 16 কোটি মানুষের এই দেশে 1 কোটি ভ্যাকসিন দিয়ে করোনা মোকাবিলা হবে সাগরে পানি সেচের মতন। দরকার দক্ষতার সাথে বিকল্প উৎস হতে টিকা সংগ্রহ। অবশ্যই বিজ্ঞানসম্মতভাবে পৌঁছাতে হবে। এখানে আমাদের কোভিড হওয়ার ঝুঁকি ভার্সাস যে তথ্য ভ্যাকসিন সম্পর্কে জানা যায়
তার নিরাপত্তা এবং কার্যকারিতা, এই দুটোকে তুলনা করা। এদিকে যুক্তরাজ্যের গণমাধ্যম আইটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দ্বিতীয় ডোজের জন্য যুক্তরাজ্যের কাছে আরও 16 লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা চেয়েছে বাংলাদেশ। It's a crisis situation because those who take the first dose, they need to take the second dose, otherwise that would not be very effective. And therefore, we desperately, I'm not asking too much, I'm asking only 1.6 million, AstraZeneca vaccine that they have. এরই মধ্যে চীন ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও কত ডোজ কবে মিলবে সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে শুধু ভাষা জটিলতায় পিছিয়ে গেছে চীন থেকে টিকা আমদানি। চীনের সঙ্গে চুক্তিতে ইংরেজির বদলে চীনা ভাষার স্থানে সই করে স্বাস্থ্য মন্ত্রণালয়, আর তাতেই পিছিয়েছে পুরো কার্যক্রম। একে মন্ত্রণালয়ের অদক্ষতা বলছেন বিশেষজ্ঞরা। এছাড়া একের পর এক দুর্নীতির অভিযোগ ওঠায় স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর এবং চিকিৎসা সেবা প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে একটি স্বাধীন কমিশন গঠনের পরামর্শ সাবেক মন্ত্রীর। শাতিলা শারমিনের রিপোর্ট। চীনের রাষ্ট্রদূত লি জিমিং প্রথম দাবি করেন, করোনা টিকা দৌড়ে সিদ্ধান্তহীনতার কারণে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের কণ্ঠে উঠে আসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতা ও কারিগরি অদক্ষতার বর্ণনা। চীনের সঙ্গে চুক্তিতে ইংরেজির বদলে চীনা ভাষার স্থানে সই করা, পরে সেই অর্থ উদ্ধারের জন্য চীনা ভাষা জানা অধ্যাপক নিয়োগের কারণে দেরি হওয়ায় হতাশা জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত। রাশিয়ার সঙ্গেও চুক্তির ক্ষেত্রে একবার এক এক রকম চাহিদাপত্র দেওয়ায় তৈরি হচ্ছে জটিলতা। বিশ্বজুড়ে ব্যাপক চাহিদা থাকায় এ ধরনের দীর্ঘসূত্রিতা বাংলাদেশকে পিছিয়ে দিতে পারে। কাজ হয়েছে, এটা আমরা করি না, আমরা শুধু কানেকশনটা করে দিই। এইগুলো হেলথ মিনিস্ট্রি কবে কত আনবেন টানবেন তারা ঠিক করেন, সেইখানে একটু ডিলে হচ্ছে। রাশিয়ার সাথেও আমাদের এই এখনো ডকুমেন্ট সবগুলো কিছু হয়েছে কিছু হয় নাই, তো রাশিয়ানরা এইগুলো পছন্দ করে। আপনি বললেন যে আমি অত আনবো, পরে বললেন না আরো কমায় আনবো। তো এগুলো নিয়ে আমরা এখন ব্যস্ততায় আছি। এ ধরনের কারিগরি অদক্ষতার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিশেষায়িত জ্ঞানের অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। নিয়োগ প্রক্রিয়াকেও ঢেলে সাজানোর পরামর্শ তাদের। যারা আছে তাদেরকে এই ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, প্রকিউরমেন্ট এই যে বিষয়গুলো আছে তাদেরকে আরো বেশি ট্রেনিং দেওয়া দরকার, এবং ট্রেনিং দিয়ে তাদের ক্যাপাসিটি যদি বৃদ্ধি করা হয় তাহলে হয়তো যে এখানে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো হয়তো আরেকটু সামনের দিকে এগোতে পারবে। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও চিকিৎসা সেবার প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে একটি স্বাধীন কমিশন গঠনের পরামর্শ সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফামা রুহুল হকের। বাংলাদেশের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার মধ্যে কোনটি প্রযোজ্য, ইউনিভার্সাল হেলথ চালু করতে গেলে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা, গরিবের স্বাস্থ্যকে নিশ্চিত করার জন্য, এবং যারা অর্থ সম্পদশালী তারা কিছু এই স্বাস্থ্য সিস্টেমে কি করে কন্ট্রিবিউট করতে পারে, এগুলোকে মাথায় রেখে রিঅর্গানাইজ করতে বল। দুর্নীতি নিয়ন্ত্রণ করে সরকারের এই মন্ত্রণালয়কে আরো কার্যকর করতে আধুনিকীকরণের বিকল্প নেই বলেও মত তাদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। হোটেল বুকিংয়ের জটিলতায় প্রতিদিনই অনেক সৌদি আরবগামী কর্মীর যাত্রা বাতিল হচ্ছে। অনেকে ধার করে দ্বিতীয় দফায় টিকিট কাটলেও যাত্রা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। প্রবাসীদের অভিযোগ, এ বিষয়ে সৌদি এয়ারলাইন্স থেকে সুস্পষ্ট কোনো তথ্য না দেওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। যথাসময়ে হোটেল বুকিং হয়নি, তাই ফ্লাইট মিস হয়েছে অনেকেরই। কখনো বিমানবন্দর, কখনো কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ে ছুটে বেড়াচ্ছেন প্রবাসীরা। কার আগে কে হোটেল বুকিং কিংবা টিকিট রিশিডিউল করবেন তা নিয়ে চলছে হুড়োহুড়ি। জড়াচ্ছেন বাগবিতণ্ডায়, চুরি যাচ্ছে টাকা। টানা করে এখানে অনেক টাকা পয়সা খরচ করে আসছে, এখন যদি ক্যান্সেল হয়ে যায় তো আর করার কিছু থাকবে না। আমার টাকাগুলো নিয়ে গেছে, পকেটে 80,000 ছিল। পরে এখানে কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন জানাইছি, আমরা কি বলবো। এদিকে পূর্ব নির্ধারিত ফ্লাইট মিস করা যাত্রীদের দুর্ভোগ যেন সীমাহীন। অনেকে ট্রাভেল এজেন্সির মাধ্যমে এবং কারো পক্ষে তার কফিল হোটেল বুকিং দিলেও সেটি সৌদি সরকারের নির্ধারিত তালিকায় না থাকায় যাত্রা বাতিল হচ্ছে। তথ্য ঘাটতিতে বিড়ম্বনার মাত্রা বেড়েই চলেছে। আমাদের অনেক যে ভোগান্তি হয়েছে এটা মানে বলার কোনো ভাষা নেই, যে কতটুকু হয়রানি হয়েছে, কতটুকু কষ্ট করছি। সকালে এসে সিরিয়ালের দ্বারাই রাত 10-11টার মধ্যে থাকি, মানুষ খাওয়া নাই, লওয়া নাই, কোনো কিচ্ছু নাই। পয়সা রয়েছে সকাল 6টায়, এখন হোটেল বুকিং নেওয়ার কোনো খবর নাই। এখন কখন হোটেল বুকিং নিব, কখন আমরা যাব না। এসে কাজে এটা হবে না, এটা অ্যাকসেপ্ট করবে না। কি করতে হবে, কাজে ইয়াতে করতে হবে,
আর হলিডে সৌদি হলিডেতে করতে হবে। আমার তো শেষ ফ্লাইট মিক্স হয়ে গেছে। যাত্রীরা বলছেন সিন্ডিকেটের দৌরাত্বে নির্ধারিত হোটেল বুকিংয়ে অতিরিক্ত ব্যয়ের পাশাপাশি দুর্ভোগ বেড়েছে তাদের। অ্যাপের মাধ্যমে হোটেল বুকিংয়েও তৈরি হয়েছে জটিলতা। সিন্ডিকেট করে এরা টাকাটা কামাই নিচ্ছে অ্যাকচুয়ালি। এদের লজিক দেখাচ্ছে, এক্সকিউজ দেখাচ্ছে, কিন্তু এগুলো আসলে কার্যকর না। তারপরে আপনি 1300-1400 সারার যখন হোটেল বুকিং দিতে যাবেন, এদের সার্ভার ডাউন হয়ে যায়, বলতেছে সোল্ড আউট। তার মানে অ্যাপসটা হচ্ছে টোটালি একটা সাজানো নাটক। তাদের লাইন দিচ্ছে, কারণ আমরা বলতেছি কি লাইন টানা না, কারণটা কি? যারা টাকা দিচ্ছে তাদেরটা হচ্ছে, যারা টাকা দিচ্ছে না তাদেরটা হচ্ছে না। সৌদি আরবে প্রায় 25 থেকে 30 লাখ প্রবাসী কর্মরত রয়েছে, যাদের অধিকাংশই শ্রমজীবী। হোটেল বুকিংয়ের জন্য অতিরিক্ত 55 থেকে 70 হাজার টাকার সংস্থান করাও দুরূহ হয়ে পড়েছে তাদের জন্য। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। ভ্রমণ ভিসা নিয়ে কাজের সন্ধানে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমানো বাংলাদেশিরা প্রায়ই প্রতারণার শিকার হচ্ছেন। সময় সংবাদের কাছে এমন অভিযোগ করেছেন বেশ কয়েকজন ভুক্তভোগী। এ অবস্থায় বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রবাসীদের। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। উন্নত জীবন গড়ার স্বপ্নে অনেকেই ভ্রমণ ভিসা নিয়ে কাজের আশায় সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান, কিন্তু প্রতারণার ফাঁদে পড়েছেন বেশিরভাগই। মূলত সংযুক্ত আরব আমিরাতে পর্যটক হিসেবে প্রবেশ করার পর ভিসা পরিবর্তন করতে গিয়েই প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশিরা। এক্ষেত্রে দালালের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন অসংখ্য প্রবাসী। আমার পাসপোর্টটাতে বিজনেস পাসপোর্ট করে দিবে বলে সে আমার থেকে এবং আমার এলাকার যে 4টা ছেলে আছে তাদের থেকে টোটালি 6 থেকে 7 লাখ টাকা নিয়েছে, যেটা ব্যাংকের মাধ্যমে। কাজ দেয় নাই, ও আমাদেরকে 2 মাসের মতন বছর রাখছে, খাওয়া দাওয়া দেয় নাই ঠিক মতন, কাজ কামও দেয় নাই। কাজ দেবে বলে কাজ দেয় না, ব্যাগ ট্যাগ রেখে দিছে, আমাদের রুম থেকে বাইর করে দিছে, আমরা রাস্তায় ঘুরছি। ভুক্তভোগীদের অভিযোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগদানের কথা বলে নামসর্বস্ব বাংলাদেশি কিছু কনসালটেন্সির প্রতিষ্ঠান এবং দালাল চক্র হয়রানির পাশাপাশি অর্থ হাতিয়ে নিচ্ছে। এদের ফাঁদে পড়ে অসংখ্য যুবক এখন অবৈধ হয়ে পথে পথে ঘুরছেন। শুধু কারো কথা শুনে সে চলে আসতেছে ভিজিট ভিসায়, এসে এখানে সেখানে ঘুরতেছেন চাকরির জন্য। দেখা গেছে তাদের অনেক বৈরিতার পরিবেশে পড়তে হচ্ছে, তারা ভাষা জানেন না, কাজ জানে না। ভ্রমণ ভিসায় অনভিজ্ঞরা কাজের সন্ধানে আমিরাত যাওয়ায় অনেক ক্ষেত্রে তাদের নিয়োগ দেওয়া সম্ভব হয় না। তবে বিপুল অর্থ খরচ করে ভ্রমণ করা ব্যক্তিরাও দেশে ফিরতে রাজি হন না। আর এই সুযোগে অনিশ্চয়তার মধ্যে থাকা বাংলাদেশিদের ফাঁদে ফেলে দালাল চক্র। এই অবস্থায় বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে প্রবাসীদের দুর্দশা লাঘবের আহ্বান ভুক্তভোগীদের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। 26শে মে অতিক্রম করতে পারে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা। আবহাওয়া অফিস জানিয়েছে, ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ হয়ে বেরিয়ে যাবে ঘূর্ণিঝড়টি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কাল থেকেই ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে, আগামীকালই বিভিন্ন জেলায় পৌঁছে যাবে শুকনো খাবার। দেশ যখন তীব্র দাবদাহে পড়ছে, তখন ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। ভারতের পশ্চিমবঙ্গে আঘাত আনার পর বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপর দিয়ে বুধবার অতিক্রমের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে উত্তর আন্দামান সাগর এবং আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী 24 এবং 25শে মে গভীর নিম্নচাপে পরিণত হয়ে সারা দেশে বৃষ্টি হতে পারে। আগামীকালকে সেটা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ হয়ে যেতে পারে। 24 তারিখে কাছাকাছি সময় সেটা হয়তো বা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। তো 24-25 হতে পারে সাগরেই থাকবে। আর 26 তারিখে যে কোনো একটা সময় হয়তো বা ধরেন উড়িষ্যা উপকূল মেইন এবং এর তৎসংলগ্ন যে এলাকাগুলো আছে, যেমন পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশ উপকূল, এর মাঝখান দিয়েও অতিক্রম করার সম্ভাবনা খুব বেশি। কবে কখন ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে সে বিষয়ে সময়ের সাথে সাথে স্পষ্ট ধারণা মিলবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক জরুরি সভায় জানানো হয়, উপকূলীয় এলাকায় সতর্কতামূলক ব্যবস্থার পাশাপাশি ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার। স্কাউটের প্রায় 6 লক্ষ ভলান্টিয়ার আছে উপকূলীয় অঞ্চলে। সেই স্কাউটের ভলান্টিয়ার কাজ করবে, রেড ক্রিসেন্টের ভলান্টিয়ার কাজ করবে, মাঠ প্রশাসনের লোকজন কাজ করবে। আমাদের কাছে শুকনা খাবার প্রচুর মজুদ আছে। আমরা হয়তো আগামীকাল বিভিন্ন জেলায় শুকনা খাবারও আমরা পাঠিয়ে দিব। এরই মধ্যে 1 নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অফিস। আশঙ্কা আছে ঘূর্ণিঝড় ইয়াস ভূমিতে আছড়ে পড়ার সময় এর গতিবেগ হবে 120 থেকে 190 কিলোমিটার। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বর্ষার আগেই রাজধানীর বিভিন্ন এলাকায় মিলছে এডিসের লার্ভা। ডেঙ্গু নিয়ন্ত্রণে তাই 1 জুন থেকে আবারও মাঠে নামছে উত্তর সিটি কর্পোরেশন। অভিযানের আগেই নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। 10 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযানে কারো বাসায় লার্ভা পাওয়া গেলে
ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করলেন মেয়র আতিক। কাগজ কলমে বর্ষার মৌসুম শুরু না হলেও এরই মধ্যে কয়েক পশলা বৃষ্টি জানান দিয়েছে খুব বেশি বাকি নেই আষাঢ়ের। আর বর্ষা মানেই ডেঙ্গুর শঙ্কা, তারই প্রমাণ মিলেছে রাজধানীর মিরপুর এলাকায়। বাড়ির চারপাশে পরিত্যক্ত পাত্র ও নির্মাণাধীন ভবনে মিলেছে এডিসের লার্ভা। শনিবার পল্লবীতে সচেতনতামূলক কার্যক্রমে গিয়ে এসব দৃশ্য দেখেন খোদ স্থানীয় সরকার মন্ত্রী ও উত্তরের মেয়র। আগামী সপ্তাহে চিরুনি অভিযানের ঘোষণা দিয়ে মেয়রের হুঁশিয়ারি, এ দফায় বাড়িতে লার্ভা মিললে আর ছাড় দেয়া হবে না। আমাদের কিন্তু এখন সময় আসছে, জেল জরিমানা যেটাই হোক, যেই বাড়ির ভিতরে পাবো আমাদের এডিসের লার্ভা তাকে কিন্তু দায়িত্ব নিতে হবে এবং আমাদের আইন অনুযায়ী যা যা করা দরকার সবই আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটরা করবে। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া এডিস মোকাবিলা সম্ভব নয়, তাই সচেতন হতে হবে সবাইকে। সিটি কর্পোরেশন সরকারি কর্মকর্তারা এককভাবে কোনোভাবে সম্ভব নয়। এটার জন্য জনগণকে অংশগ্রহণ করতে হবে এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা স্বতঃস্ফূর্তভাবে যদি অংশগ্রহণ করে তাহলে সত্যিকার অর্থে এটাকে মোকাবিলা করা কঠিন নয়। পরে একটি সচেতনতামূলক র্যালিতে অংশ নেন মন্ত্রী ও মেয়র। পাশাপাশি মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে এডিস নিয়ন্ত্রণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলার প্রতিবাদে প্যারিসের রাস্তায় নেমেছেন বহু মানুষ। ইসরায়েল বিরোধী বিক্ষোভের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। সরাসরি যাচ্ছে তার কাছে। বাবু। জাফর, ফিলিস্তিনে ইসরায়েল সপ্তাহেরও বেশি সময় ধরে যে আগ্রাসন চালিয়েছিল তার প্রতিবাদে কিন্তু বিশ্বের নানা প্রান্তে এখনো বিক্ষোভ অব্যাহত রয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে কয়েক হাজার মানুষ কিন্তু সেই দুপুরের আগে থেকে এখানে জড়ো হয়েছেন এবং তারা নানা স্লোগান কিন্তু এখানে দিচ্ছেন। বয়কট ইসরায়েল, মুক্তিকামী ফিলিস্তিনিদের যে অধিকার রয়েছে সেগুলো ফিরে দেওয়া সহ নানা অধিকার নিয়ে এখনো কিন্তু তারা, আপনি হয়তো বা দেখতে পাচ্ছেন এবং শুনতেই হয়তো পাচ্ছেন যে এখনো তারা বয়কট ফিলিস্তিন এবং নারী, শিশু, বয়স্ক সহ গেল সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েল যে আগ্রাসন চালিয়েছে ফিলিস্তিনে এবং নির্বিচারে যেভাবে মানুষকে আসলে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে তার বিক্ষোভ কিন্তু এখানে জানাচ্ছেন সাধারণ মানুষজন। বেশ কয়েকটি সংগঠনের পাশাপাশি নানা ধর্মের নানা বর্ণের পাশাপাশি এখানকার যে সাধারণ মানুষজন, ফরাসিরা, অনেক সম্প্রদায়ের অনেক মানুষজন কিন্তু আজকে এখানে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু একটা জিনিসই বলছেন, ফিলিস্তিনে ইসরায়েল যে আগ্রাসন চালিয়েছিল তার যেন আর পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য পৃথিবীর শক্তিশালী যে রাষ্ট্রগুলো রয়েছে, যে সরকারগুলো রয়েছে তাদেরকেও এগিয়ে আসার জন্য কিন্তু তারা নানাভাবে আহ্বান জানাচ্ছেন। এখানে আন্দোলনে অংশগ্রহণ করা, এই যে বিক্ষোভ সমাবেশে যারা অংশগ্রহণ করেছেন তাদের অনেকের সাথে আসলে আমি কথা বলেছি, তো তারা বলছেন এটি একেবারেই আসলে অমানবিক যেটি ইসরায়েল ফিলিস্তিনিদের সাথে করছে। মুক্তিকামী মানুষের মুখ স্তব্ধ করে দেওয়ার জন্য, তাদের যে স্বাধীনতা সেটি স্তব্ধ করে দেওয়ার জন্য ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে, যেটি করছে, এটি একেবারেই অন্যায় এবং অবিচার। পাশাপাশি তারা কিন্তু ইসরায়েলের যে এই অন্যায় অবিচারের বিচারেরও কিন্তু দাবি করছেন। বিশেষ করে তারা বলছেন নারী, শিশু এবং বয়স্ক যারা রয়েছে তারাও কিন্তু ইসরায়েলের এই আগ্রাসন থেকে তারা কিন্তু মুক্তি পাচ্ছে না বা তারাও কিন্তু রক্ষা পাচ্ছে না। সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং কয়েক দফা বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেই কিন্তু সাধারণ মানুষজন কিন্তু এখানে তারা জড়ো হয়েছেন। আমরা দেখেছি এর আগে প্যারিসের বাইরে আসলে বেশ কয়েকটি শহরে কিন্তু বেশ বড় ধরনের বিক্ষোভ সমাবেশ হয়েছিল এবং সেখানে হাজার হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন এবং সে সময় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বেশ বড় ধরনের সংঘর্ষ ঘটে। মুক্তিকামী ফিলিস্তিনিদের পক্ষে আসলে যারা এখানে নেমেছিলেন, আগে আমরা মাকসায়, লিওন আর অনেকগুলো শহরেই কিন্তু আমরা এই যে বিক্ষোভ সমাবেশ সেগুলো আমরা দেখেছি। তার বাইরে ইউরোপের আর অনেক দেশেই কিন্তু এখনো ফিলিস্তিনের পক্ষে সমাবেশ হচ্ছে। তো জাফর, এই ছিল প্যারিসের রিপাবলিক চত্বর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে এবং ইসরায়েলের বিরুদ্ধে যে বিক্ষোভ সমাবেশ তার সর্বশেষ। জাফর। ফ্রান্সের প্যারিসে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ জানাতে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। সে খবর জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। খেলার খবর, বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল মুখোমুখি হবে দুদল। পরিসংখ্যান লঙ্কানদের পক্ষে থাকলেও অভিজ্ঞতায় এগিয়ে স্বাগতিকরা।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ সামনে রেখে টাইগারদের ক্যাম্পে সবচেয়ে বেশি হয়েছে ফিল্ডিং অনুশীলন। ম্যাচের আগের দিনও সে দৃশ্যেরই পুনরাবৃত্তি। কারণটা সবার জানা, গেল কয়েকটা সিরিজে বাজে ফলাফলের পেছনে বড় দায় যে এই ক্যাচ আর ফিল্ডিং মিসেরই। ব্যাটিং পজিশন নিয়েও সঠিক সিদ্ধান্ত নিতে চান কোচ। তাই তো দলের সেরা খেলোয়াড় সাকিব আল হাসানকে আবারও ফেরানো হচ্ছে 3 নম্বরে। মিরপুর স্টেডিয়ামের ইনডোরের নেটে নম্বর 75-এর পাশাপাশি ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন তামিম, মুশফিক, লিটনরাও। প্রথম ওয়ানডের একাদশে সৌম্যর জায়গা পাবার সম্ভাবনা ক্ষীণ। ফিরতে পারেন পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন। 7 নম্বরে দেখা যেতে পারে শেখ মেহেদী কিংবা মোসাদ্দেককে। এশিয়ান প্রতিপক্ষদের মধ্যে শুধুমাত্র শ্রীলঙ্কার বিপক্ষেই কোনো সিরিজ জয়ের অভিজ্ঞতা নেই বাংলাদেশের। দু দলের মুখোমুখি 48 দেখায় 39 ম্যাচে জয় শ্রীলঙ্কার। বাংলাদেশ জিতেছে 7টিতে। কুশল পেরেরার নেতৃত্বে আসা শ্রীলঙ্কা দল অভিজ্ঞতায় কিছুটা পিছিয়ে থাকলেও সতর্ক হয়েই মাঠে নামার তাগিদ কোচের। আমার মনে হয় দুদল সমশক্তির। নিজেদের মাঠে খেলা হওয়ায় বাংলাদেশকে স্বাভাবিকভাবেই সবাই ফেভারিট ভাববে, কিন্তু শ্রীলঙ্কাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। টিম লিডার খালেদ মাহমুদ সুজনের করোনা পজিটিভ হওয়ার খবরে শঙ্কা জেগেছে ক্রিকেটারদের নিয়েও। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। যুদ্ধকালীন গুপ্তচর বৃত্তি রোধে ব্রিটিশদের অফিসিয়াল সিক্রেটস আইন সাংবাদিকের বেলায় খাটে না, সুরক্ষায় আইনের দাবি। রোজিনা ইস্যুতে কাল 3 মন্ত্রীর সঙ্গে বৈঠক। করোনা টিকার প্রথম থেকে দ্বিতীয় ডোজের অতিরিক্ত বিরতিতে নতুন নতুন ভ্যারিয়েন্ট সৃষ্টির আশঙ্কা। মন্ত্রণালয়ের অদক্ষতায় চীন থেকে টিকা পেতে দেরি। এবং কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাটছে না সৌদিগামীদের। মিলছে না টিকিট কিংবা হোটেল বুকিং। ট্যুরিস্ট ভিসায় আমিরাতে গিয়ে প্রতারিত বহু বাংলাদেশি। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।